এইচএসসি পরবর্তী সময় হচ্ছে এমন একটা সময় যেখানে মানুষ জীবনকে নিয়ে নানাভাবে হচ্ছে নতুনভাবে রিয়েলিটি চেক খায় এবং এই সময়ের পরে না জীবনে সব হিসাব নিকাশ কেমন কেমন ওলটপালট হয়ে যেতে পারে। খুবই ক্রিটিক্যাল একটা সময়, কারণ এটার পরই মানুষ করে কি খালি মুখ গুজে পড়াশোনা করা। আজকে আমরা থ্রু আউট দ্য এই হোল ভিডিও এইচএসসি নিয়ে আরেকটু কথাবার্তা বলবো, কি কি করা উচিত বা উচিত না, এগুলো হালকা হালকা করে বলে যাবো। আমিও কে বা জ্ঞান দেবো, বাট তারপরে একটু দিব। বাট তার সাথে আমরা 47,000 টাকার আশপাশে একটা পিসি বিল্ড করব, যেটা এইচএসসি পরবর্তী সময় ইউনিভার্সিটি লাইফ এবং পরবর্তী লাইফে একটা মানুষের ছেলে বা মেয়ের যাতে লাইফে ভূমিকা রাখতে পারে এরকম একটা পিসি আমরা বিল্ড করব। তো সাথে আছে আমি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলে যাক আজকে আমাদের একটা এইচএসসি স্পেশাল বিল্ডে। আচ্ছা, এই বিলটা কিন্তু আরেকটু আগে আসার কথা ছিল, বাট দেরি করে আসতেছে বিকজ আপনারা DDR4 র্যামের প্রাইসের ব্যাপার স্যাপার জানেন, SSD প্রাইসের ব্যাপার স্যাপার জানেন, খুবই বেড়ে গেছে, যার জন্য কিন্তু আমরা রিসেন্টলি DDR4 র্যামের বিল টিল্ড করতাম না। বাট এইচএসসির পরে একটা ছেলে মেয়ের প্রথম দায়িত্বই হচ্ছে মুখ গুজে একদম পড়াশোনা করা, পড়াশোনার টেবিল থেকে না ওঠা, এটা সবাই বলে এবং ইটস কাইন্ড অফ ট্রু। মানে একদম মুখ গুজে না করলেও না পড়াশোনা করা উচিত। বাট তার সাথে সাথে যেটা করা উচিত, যেটা আমাদেরকে কেউ বলে নাই, আপনাদেরকে বলে যাচ্ছি, সারাক্ষণ তো আর পড়াশোনা করতে পারবেন না। দিনের মধ্যে বাসায় থেকে পড়াশোনা করবেন, বাইরে একটু কোচিং টোচিং করবেন ভর্তি পরীক্ষার জন্য, বাট তারপরও বাসায় যদি 1 থেকে 2 ঘন্টা একটু সারাদিনের সময় বের করে হালকা যদি কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারেন না, তাহলে কিন্তু সেটা আপনার জীবনে খুবই কাজে আসবে এবং আপনাকে মানে একদম অ্যাহেড অফ টাইম রাখবে। আপনার আশপাশে যারা আছে তার থেকে অনেকখানি কিন্তু অ্যাহেড রাখবে, যাতে ওই স্কিলটাকে পুঁজি করে পরবর্তী থেকে ওটাকে আপনারা মনিটাইজ করতে পারেন বা ইনকাম করতে পারেন। বিকজ এইচএসসি পার করে ফেলা মানে বড় হয়ে যাওয়া, এরপর আর বাবা মার কাছ থেকে টাকা নেওয়াটা মানায় না। নিজের স্কিলটা ডেভেলপ করুন এবং হচ্ছে ওটাকে মনিটাইজ করুন। বাট স্কিল ডেভেলপ করতেও না, ধরেন হতে পারে একটু ভিডিও এডিটিং, হতে পারে একটু হচ্ছে 3Dর কাজকর্ম, বা হতে পারে হচ্ছে অন্য রকমের কিছু একটা ক্রিয়েটিভ কাজ, যেটা শিখতেও না গ্রাফিক্স কার্ড লেগে যায়। আমার ব্যাপারটা যদি বলি, আমি এইচএসসির পর হচ্ছে, তখন তো কোভিডের সময় ছিল, স্কিল ডেভেলপ করতে যে দেখি যে আমি একটু আফটার ইফেক্ট শিখতে চাইছি, বাট আমার হচ্ছে গিয়ে প্রসেসর ছিল Core i5 3rd জেনারেশনের, কিছুই হয় না, মানে কিচ্ছু করতে পারি না। এর জন্য মোটামুটি না একটা পিসিও লাগে, ঠিক আছে, যেটাতে একটু ক্যালিবার থাকবে। তো আজকে আমরা এই পিসিটা একটা গ্রাফিক্স কার্ডকে কেন্দ্র করে বানাবো এবং সবচেয়ে ভালো প্রাইসে করব, যাতে হচ্ছে যারা এইচএসসি যারা নিবেন, পরবর্তীতে যারা নিবেন তারা যেন বেনিফিটেড হন। তো এইখানে প্রসেসর হিসেবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে AMD Ryzen 5 5500 6 কোর 12 থ্রেডের এই প্রসেসরটা। ইটস নট সো মাচ পাওয়ারফুল, বাট যেহেতু আমাদের বাজেটের একটা কনস্ট্রেন্ট আছে, এটার জন্য এটাকে আমার একদম সুইটেবল প্রসেসর মনে হয়েছে। এটার দামটা অ্যারাউন্ড 7-8 হাজার টাকার আশপাশে পড়বে। এটার সাথে কমপ্লিমেন্ট হিসেবে যে মাদারবোর্ডটা নিচে সবাই চেনেন, MSI B450M A Pro Max 2, এই মাদারবোর্ডটা, এটার দামটা হচ্ছে 7,500 টাকার আশপাশে। এই দুটার দাম একটু কম টম আছে মোটামুটি, বাট তারপরে যে জিনিসগুলো না সেটার দামই হচ্ছে আস্তে আস্তে বাড়া শুরু করছে। তো র্যাম হিসেবে আমরা কোনটা নিছি সেটা একটু দেখতে হবে। র্যাম হিসেবে আমরা নিছি হচ্ছে এই যে কোর্সারের ভেঞ্জেন্স LPX DDR4 8GB 3200 মেগাহার্জ একটা স্টিক। DDR4 র্যামের কিন্তু দামের অবস্থা খুব খারাপ ছিল, কারণ হচ্ছে আপনার যারা ম্যানুফ্যাকচারার আছে তারা চিন্তা করছে যে DDR4 র্যাম আমি প্রোডাকশনই বন্ধ করে দেবো, যার কারণে কিন্তু এক্সিস্টেন্ট র্যামগুলো সোনার হরিণ হয়ে ওঠে এবং ধুপ করে দাম বেড়ে যায়, 2 গুণ 2.5 গুণ 3 গুণ পর্যন্ত দাম বেড়ে যায়। এটাতেও সে ছোঁয়াটা লাগছে। এই র্যামটার প্রাইস অ্যারাউন্ড হচ্ছে 3,000 টাকার মতো, যেটা কিন্তু আগে এককালে হয়তো বা 2,000 টাকার মধ্যেই পাওয়া যেত। এটা গেল, এটা হচ্ছে মানে এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যাম। এখন এটার সাথে যেহেতু SSD হিসেবে একটা সাপোর্ট দিতে হবে, তো SSD হিসেবে আমরা কি নিচ্ছি সেটা একটু দেখি। আমার চিন্তা হচ্ছে যে এই বিলটা যেহেতু গ্রাফিক্স কার্ডকে সেন্টার করবে, বিকজ একটা পাওয়ারফুল গ্রাফিক্স ইঞ্জিন থাকা মানে আপনি কিন্তু অনেকখানি আগায় থাকলেন, ঠিক আছে, এবং এটাই মেইন আসলে যে কোনো স্কিল ডেভেলপ করতে গেলে ভিডিও এডিটিং এইগুলো বা আফটার ইফেক্টস বা হচ্ছে আপনার একটু VFX এর কাজটা, এগুলো যদি আপনি শিখতে চান না, গ্রাফিক্স কার্ডের সাপোর্টটা থাকা ভালো। যার কারণে আমরা একটু কস্ট কাট করে 256GB এর র্যাম নিছি, 256GB এর হচ্ছে আমরা SSD নিছি, সরি। তো এইটা হচ্ছে গিগাবাইটের এই NVMe SSDটা 256GB, এটার দামটাও 2,000 টাকার আশপাশে, খুব একটা বেশি না। বাট স্টোরেজ যদি আপনারা একটু বাড়ায় নিতে চান নিতে পারেন, র্যামটাও বাড়ায় নিলে খুব ভালো হয়, আরো 8GB স্টিক নিলে। বাট অ্যাগেন আমি একটু মনে করে দিই এটা কিন্তু একটা GPU বেসড বিল্ড। এটা গেল। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই বিল্ডের গ্রাফিক্স কার্ড হিসেবে কি ইউজ করছি। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা দেখতেই পারতেছেন, ইন্টেলের Arc A580, যেটার দামটা একটু আগে বলে নেই, 23,000 টাকার মতো আশপাশে হবে। এবং এই গ্রাফিক্স কার্ডটা সব থেকে নাইস ব্যাপার হচ্ছে এই বাজেটের ওয়ান অফ দ্য বেস্ট গ্রাফিক্স কার্ড, এবং
এটার পাওয়ার আউটপুট ইজ নাথিং লেস দেন 3060 RTX 3060 থেকে কম না, বরং একটু বেশি বলা যায় ক্ষেত্র বিশেষে, কিন্তু সেটা আমরা দেখতে পারছি। হ্যাঁ, এবং এইটার যে পাওয়ার কোনো 3050 সিস্টেম আপনারা কিন্তু দেখবেন যে অনেক 50-60 হাজার বা 65,000 টাকার বিল্ডেও বা 70,000 টাকার বিল্ডেও 3050 ইউজ করে, বাট 3050 এটার কাছে বাচ্চা। টিডিপি বলেন, পাওয়ার আউটপুটের পাওয়ার আউটপুটের দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে কিন্তু আর্ক 580 মাইলস অ্যাহেড আছে, ঠিক আছে। তো এর জন্য আমি এটাকেই নিছি, যদিও একটু আপনার 3D ওয়ার্কলোডটা করতে পারবেন না, বাট অন্য যেসব জিনিসগুলো আছে না খুব নাইসলি করতে পারবেন। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনি AV1 এনকোডিংও এই বাজেটের জিপিইউতে পেয়ে যাচ্ছেন। তো এইটা হচ্ছে একটা হ্যাটস অফ দেওয়া জিপিইউ। তো এইচএসসি বিল্ডের যারা নিবেন, যারা হচ্ছে এইচএসসি পরীক্ষার পরবর্তীতে টার্গেট করতেছেন, দে ক্যান টার্গেট দিস, ইটস রিয়েলি গুড। গেল, এখন হচ্ছে আমাদের একটু পাওয়ার সাপ্লাই নিয়েও কথা বলতে হবে। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে অ্যান্টেকের মেটা V550 পাওয়ার সাপ্লাইটা। এটার দামটা মনে হয় 3500 টাকার আশপাশে, এগুলো একটু ফ্লাকচুয়েট করে, বাট এই বাজেটে আসলে এর থেকে ভালো পাওয়ার সাপ্লাই আমি আর খুঁজে পাইনি। যেহেতু অ্যান্টেক হচ্ছে একটা রেপুটেটেড ব্র্যান্ড, এটাতে 80+ ব্রোঞ্জের আপনার ইয়েটাও নাই, থাকলে ভালো হতো, বাট কি আর করা। এটা হচ্ছে আমরা নিলাম, 3 বছরের ওয়ারেন্টি আছে এই বিল্ডের জন্য, ইটস ফাইন, ইটস পারফেক্টলি ইনাফ। বাট তারপর যদি আপনাকে বাড়াইতে চান বাড়াইতে পারেন, বাট আমার জিনিসটা হচ্ছে যে আমাকে হচ্ছে সর্বনিম্ন দামের মধ্যে রাখতে হবে, এবং অ্যান্টেকের রেপুটেশন প্রিসিডস ইটসেলফ, তো সমস্যা নেই আই থিঙ্ক। গেল, এখন হচ্ছে আমাদের যেটা দেখতে হবে যে কেসিং হিসেবে আমরা কি ইউজ করছি। কেসিং হিসেবে আমার পাশে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ARS গেমিং এর প্রিসিয়াস 007 ব্ল্যাক কালারের কেসিং, জেমস বন্ড কেসিং আর কি 007। তো যাই হোক, তো এই কেসিংটা নেওয়ার রিজন হচ্ছে এটার আমার 3500 টাকার রেঞ্জে এই কেসিংটা আমি যা দেখলাম যে শক্তপোক্ত আছে, এবং ওরা হচ্ছে 5টা প্রিইনস্টল ফ্যান দিচ্ছে, উইচ আর মিরর ইনফিনিটি ফ্যান। ওকে, যদিও এটাতে কোনো রিভার্স ব্লেড ফ্যান নাই, বাট তারপরে এক্সস্ট হিসাবে ইটস ফাইন, মেনে নেওয়া যায়। অল ARGB সিঙ্ক, যদি আমাদের মাদারবোর্ডে ARGB হেডার নাই, কি আর করার, বাট আছে। তো এটা আপনার ATX মাদারবোর্ড পর্যন্ত সাপোর্ট পাবেন। PSU শার্টটা পিছনে আছে, যে গ্লাসটা দিছে এটাও মনে হয় হচ্ছে 3mm এর গ্লাস আছে, মোটামুটি ভালোই আছে, খারাপ না। এটার যে ফ্যানগুলো, এটাই হচ্ছে এই ফ্যানটা সব থেকে বড় স্পেশালিটি। এটা আপনারা যে কোনোভাবে সিঙ্ক করতে পারেন, দেখতে মোটামুটি ভালোই লাগে। যারা একটু 8GB হান্টার আছে তাদের কাছে হয়তো বা ভালো লাগবে। বাট দ্য থিং ইজ যে আমি কেসিংয়ে চাইলে আরও কমাইতে পারতাম, আরও কম দামি কেসিং নিতে পারতাম, তাহলে তো বাজেটের বিল্ডের বাজেটটা একটু কমে আসতো। কিন্তু আমি চিন্তা করলাম যে কিছু থাকুক না থাকুক, বিল্ডের একটু ঠাটবাট থাকা উচিত, এবং মানুষের ঠাটবাটটাই হচ্ছে তাদের কেসিংটা হয়, যাতে একটু দেখে শান্তি লাগে, কিছু একটা কিনছি দেখতে ভালো লাগতেছে। তো যারা হচ্ছে বিল্ড করবেন একটু কম দামের মধ্যে বিল্ড করলেও তারা যেন হচ্ছে মোটামুটি শান্তি পায় কেসিংটা দেখে, আচ্ছা যেটা দিছি। তো কেসিং হিসেবে এটাই আমাদের কাছে থাকবে। এখন একটু আমরা মোটামুটি এটা বিল্ডের দাম কত সেটা একটু বলি। এই বিল্ডের দামটা হচ্ছে আমি যদি একটু বলি, এইটা আমরা যে প্রাইসগুলো বলছি সেটা মানে যদি আমরা যোগ করি তাহলে অনেকটাই বেশি পড়ে যায়, মনে হয় 49,000 টাকার মতো পড়ে যায়। বাট ফর আ লিমিটেড টাইম টেকোলিক বাংলাদেশ যেহেতু HSC বিল্ড বানাচ্ছে, এটার দামটা হচ্ছে 47,500 টাকা পড়বে মাত্র, এবং এটা লিমিটেড থাকবে বিকজ ARC A580 GPU কিন্তু বেশি একটা নাই। এবং এটার আমার মনে হয় সবথেকে পারফেক্ট যদি আপনারা একটা কাজ করেন কম্বিনেশন, সেটা যদি আরেকটা র্যাম লাগাই নেন তাহলে একদম ফুল পারফেক্ট হয়ে যাবে, পরবর্তীতে একটা কুলার লাগিয়ে নিতে পারবেন। তো আপগ্রেডের কিছু হালকা পাতলা হেডরুম আছে যদি আপনারা স্টোরেজটা আপগ্রেড করতে পারবেন না। ওকে, তো এই গেল। এখন আমরা একটু গ্লিমস টিমস দেখে একদম হচ্ছে বেঞ্চমার্কে চলে যাই।
প্রথমে যখন আমরা একটু গিগ বেঞ্চে হচ্ছে এই প্রসেসরটার ক্যালিবারটা একটু মাপতে হবে, তো দেখলাম যে এটা সিঙ্গেল করে 1839 এবং মাল্টি করে 6111 মতো স্কোর পুশ করতেছে, যেটা আসলে এক্সপেক্টেডই ছিল। 5500 একটু উইক প্রসেসর, তো কিছু করার নেই, PCI Zen 3 প্রসেসর, বাট আই থিঙ্ক বটলনেকটা খুব একটা বেশি নাই এখানে, যেটা আমরা পরবর্তী একটু গেমিং বেঞ্চমার্কে দেখবো। OpenCL এ যখন একটু আমরা ইন্টেল Arc A580 হচ্ছে স্কোরটা মাপলাম, দেখলাম যে 92,711 মতো আসছে, যেটা কিন্তু উইচ ইজ অন পার উইথ 3060 এবং মাঝে মাঝে কিন্তু 3060 থেকে র আউটপুটে কিন্তু বেটার এটা। ওকে, যখন আমরা একটু আমাদের যে SSDটা ইউজ করছিলাম ওটাতে একটু স্পিড মাপতে হবে, দেখলাম যে ওটা 2227 সিকোয়েন্সিয়াল রিডে এবং সিকোয়েন্সিয়াল রাইটে 1340 MBps এর মতো স্কোর পুশ করতেছে, মানে স্পিড পুশ করতেছে আর কি, যেটা কিন্তু আসলে অ্যাভারেজ কিছু একটা বলার নেই। বাজেট SSD মোটামুটি 2000 টাকার মধ্যে, তাহলে এরকমই হওয়ার কথা। VRM এর টেম্পারেচারটা যখন মাপলাম মাদারবোর্ডে, দেখলাম যে 61 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যেটা কিন্তু খুব একটা খারাপ না। বাই দ্য ওয়ে আমি কিন্তু PBO অন করে রাখছিলাম যাতে হচ্ছে একদম ম্যাক্সিমামটা পুশ করতে পারে। তারপর যখন আমরা একটু 3D মার্কের হচ্ছে ওয়াইল্ড লাইফে হচ্ছে আমরা টাইম স্পেয়ার বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, একটা 4K DirectX 12 বেস্ট বেঞ্চমার্ক, বেশ ভালোই প্রেশার দেয়। দেখলাম যে এটা কিন্তু ওভারঅলে 9416 মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু 47,000 টাকার মতো একটা পিসি থেকে এই ধরনের স্কোর পাওয়া কিন্তু ইনসেইন আমার মনে হয়েছে। আর তারপর যদি আমরা একটু স্টিল নো ম্যাটার স্কোরটা দেখি, দেখলাম যে কিন্তু এটা হচ্ছে 2108 মতো ওভারঅল স্কোর পুশ করছে, উইচ ইজ অ্যাগেন এ ভেরি ভেরি গুড স্কোর। গেমিংয়ের ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে একটু Cyberpunk 2077 বেঞ্চমার্ক করে দেখি যে কি অবস্থা। এখানে আমি একটু বলে রাখি, AM4 সিস্টেম কিন্তু আপনার ডুয়াল চ্যানেল র্যাম ছাড়া কিন্তু পারফরমেন্সটা অনেকটাই পেনাল্টি খেয়ে যায়, এর জন্য র্যাম কিন্তু আরেকটা নেওয়া খুবই বেশি সাজেস্টেড থাকবে। তো তারপর যদিও আমরা হাই প্রিসেটের বেঞ্চমার্কটা করি, তখন দেখলাম যে কিন্তু অ্যাভারেজে 64 FPS এবং 1% 37 FPS এর মতো দিচ্ছে। Cyberpunk-এর মতো গেম কোনো রকমের কিন্তু আপস্কেলিং ইউজ করা হয় না, ইনসেইন, ঠিক আছে। এবং এটাকে যদি আপনারা আরেকটা র্যাম স্টিক লাগিয়ে নেন, তাহলে কিন্তু পারফরমেন্স 20 থেকে 25% আরও আপলিফ্ট হওয়ার কিন্তু একটা স্কোপ থাকে। ওকে, তাহলে এখন মোটামুটি এই বেঞ্চমার্ক গেমিংটা আমরা বেশি করতে পারি না, এই বিলটা একটু তাড়াহুড়া করে করা হয়েছে, যেহেতু অনেকদিন তো হয়ে গেল। এখন জাস্টিফিকেশন নিয়ে যদি বলে, এই বিল্ডের জাস্টিফিকেশন কি, আই থিঙ্ক অ্যাগেইন আমি সব বিল্ডের ভিডিওতেই বলি এই ধরনের বাজেট বিল্ডে অল হেল টু Arc A580। এইটার মতো গ্রাফিক্স কার্ড, মানে এইটা এই বাজেটে যে আটাই দিতে পারছে আমার নিজেরই খুব ভালো লাগতেছে। আর হচ্ছে আপনার 3050 এই বাজেটে কেউ নিয়েন না, বা বেশি বাজেটেও নিয়ে না, বিকজ 3050 ইজ নট গুড। কোনো রকমের 70 ওয়াট 75 ওয়াটের মধ্যে লক থাকে, মানে খুবই বাজে পারফরমেন্স হয়। হ্যাঁ, নিতে পারেন যাদের হচ্ছে আপনার 3D ওয়ার্কলোড আছে, ব্লেন্ডারে একটু কাজকর্ম হয়তো বা করতে হয়, ব্লেন্ডারও আমার মনে হয় Arc A580 একটু বেটার থাকবে। আর হচ্ছে আপনারা একদম মানে একটু ডিজাইনের কাজটা আছেই, যারা আর্কিটেকচারাল ওয়ার্কলোড, তারা 3050 নিতে পারেন। বাট এইটা ছাড়া Arc A580 ইজ অল দ্য ওয়ে টু গো। তো এই পিসিটা আপনারা দেখতে পারেন, নিচে আমি লিঙ্ক দিয়ে দিলাম। আর হচ্ছে জাস্টিফিকেশনই অনেক আছে এই পিসির, বাট দুর্বলতাগুলো বলে রাখি। প্রথম দুর্বলতা, র্যামটা নাই, কুলারটা নাই, SSD হচ্ছে আপনার আপগ্রেড করা যাবে না, তো এইগুলো একটু ভেবে নিন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে টেকুলিক বাংলাদেশ, ওটাতে জয়েন হয়ে যেতে পারেন, নিচে লিঙ্ক দিয়ে দিলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাদের গুড বাই, এন্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।